আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার। বিষয়টা আমরা মলিকুলার লেভেলে জানার চেষ্টা করব। আমরা ইউজুয়ালি জানি যে বিনাইন টিউমার কি, এদের ক্যারেক্টারিস্টিক্স কি, ম্যালিগন্যান্টের ক্যারেক্টারিস্টিক্স কি। আমরা সিম্পলি যদি একটা ক্যান্সার সেলের ক্যারেক্টার চিন্তা করি যে এটা ইনভেশন করে কিনা, এটা মেটাস্টাসিস করে কিনা, এটার টেলোমেরেজ ক্যাপাসিটি কেমন, এখানে অ্যাপোপ্টোসিস হয় কিনা, সেলের যে প্রলিফারেশন রেট সেটা কেমন, এগুলো চিন্তা করলেই কিন্তু আমরা পার্থক্য বের করে ফেলতে পারবো। কিন্তু আমরা একটু মলিকুলার লেভেলে জানার চেষ্টা করব, যেখান থেকে আমরা ক্যান্সারের সম্পর্কেও একটা মলিকুলার অঙ্কোলজির একটা ধারণা পাবো, আর ওভারঅল আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। সো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার। হ্যাঁ, ম্যালিগন্যান্ট টিউমার। আমরা নর্মালি যদি চিন্তা করি যে একটা নর্মাল সেল আমাদের ডিভিশন হয়ে দুটো সেলে কনভার্ট হয়, এটাকে আমরা মাইটোসিস প্রক্রিয়া বলি। এটা আমাদের একটা নর্মাল বিষয় এবং উইদিন কন্ট্রোল, সুনিয়ন্ত্রিতভাবে কখন ডিভিশন হতে হবে সেটা আমাদের আশেপাশের সেলের ডেনসিটি, কন্ডিশন এবং কে মারা গেল সেটার একটা সিগন্যাল। যখন আমাদের প্যারেন্ট সেলে আসবে তখন সে দুটো ডটার সেল তৈরি করে সেটা ফিল আপ করবে, খুব নিয়ন্ত্রিত ব্যাপার। কিন্তু দেখা গেল যে এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্স বা আমাদের ইন্টারনাল বা নিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের হরমোনাল সাপ্লাই বেড়ে গেল, হঠাৎ করে কিছু প্রোডাকশন বেড়ে যেতে পারে, কিন্তু এটাও কন্ট্রোলের ভিতরে, সেটাকে আমরা বলি হাইপারপ্লাসিয়া, এবং এটাও খুব নিয়ন্ত্রণের ভিতরে, এটা একটা অ্যাডাপটিভ কন্ডিশন। কিন্তু দেখা গেল যে বিশেষ করে এটা খুব ভেরি কমন, যেটা হতে হবে সেটা হচ্ছে আমরা যদি এটাকে সেলের নিউক্লিয়াস চিন্তা করি, এটাকে যেটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়ার যে ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এই জেনেটিক ম্যাটেরিয়ালের যদি অল্টারেশন হয়, অর্থাৎ মিউটেশন, এই মিউটেশন হওয়ার ফলে বিভিন্ন ধরনের সিগন্যালিং পাথওয়ে অল্টার হয়ে একটা সেল যখন অ্যাবনর্মাল ওয়েতে মাল্টিপ্লিকেশন দিবে মোর দ্যান নর্মাল, তখন দুই ধরনের কন্ডিশন ঘটবে। একটা হচ্ছে যে মাল্টিপল অ্যাবনর্মাল সেল ডিভিশন হয়ে সেটা লোকালাইজড ওয়েতে থাকবে, আশেপাশে অ্যাটাক করবে না, স্ফীত একটা কন্ডিশন তৈরি করবে, সেটাকে আমরা বলবো বিনাইন টিউমার। আর একটা হচ্ছে যে একেবারে লাগামহীনভাবে আনকন্ট্রোল সেল ডিভিশন দিতে থাকবে এবং পাশাপাশি তার আরও ব্যাড ক্যারেক্টার শো করবে, সে আশেপাশে সেল টিস্যুকে অ্যাটাক করবে, ছড়ায় যাবে, সে ভিন্ন সেলে রূপান্তরিত হতে পারবে না, এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে যেটা আমরা বলবো। সেক্ষেত্রে এখন বিষয়টা কি, মিউটেশন আসছে, তার মানে টিউমার হলে মিউটেশন ইজ এ মাস্ট, এটা ইন জেনারেলি বলা যাবে। কিছু ব্যতিক্রম আমরা বিনাইনের ক্ষেত্রে বলতে পারবো, যে ইপিজেনেটিক কিছু চেঞ্জেস হলো, তারপরে একটা সেল ডিভিশন একটা মাল্টিপল লেভেলে হলো কন্ট্রোলের মধ্যে, তখন সেটা বিনাইনের মধ্যে পড়বে। কিন্তু বিনাইন টিউমার হোক বা ম্যালিগনেন্ট হোক, মোটামুটি আমরা কমনলি ধরে নিচ্ছি উইথ সাম এক্সেপশন যে মিউটেশন ইজ এ মাস্ট। ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে টিউমার মাস্ট, মিউটেশন হচ্ছে মাস্ট, তাহলে ম্যালিগনেন্টের ক্ষেত্রে এই মিউটেশন হচ্ছে একেবারে মাস্ট। কিন্তু যদি আমরা বিনাইনের ক্ষেত্রে বলি তাহলে এটা বলতে পারি যে এটাও মাস্ট, উইথ সাম এক্সেপশন। তাহলে আমার মনে হয় বলাটা খুব ইজি হবে, মানে মোস্টলি মিউটেশন হবে। মিউটেশনটা কি? মিউটেশন হচ্ছে যে জেনেটিক অল্টারেশন, আমাদের যে কমপ্লিমেন্টারি বেজ পেয়ারিং থাকে সেখানে আমাদের বেজ অ্যাডিশন, ডিলিশন, মডিফিকেশন হয়ে পয়েন্ট মিউটেশন, সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন বা ফ্রেমশিপ মিউটেশন হয়ে আমাদের ওভারঅল এই অল্টার্ড একটা জেনেটিক ম্যাটেরিয়াল তৈরি হয়, পরবর্তীতে সেখান থেকে অল্টার্ড প্রোটিন তৈরি হয়ে আমাদের
প্রবলেম ঘটায়, যে প্রবলেমগুলো বলছিলাম। কিন্তু এই প্রবলেমগুলো ঘটানোর পিছনে আমরা যে আজকের টপিক নিয়েছি বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার, এই বিনাইন টিউমারের কিন্তু অন্যান্য ক্রাইটেরিয়াগুলো ভেরি মাচ মানে হচ্ছে উইদিন কন্ট্রোল, অ্যাজ লাইক আমরা বলতে পারি নর্মাল সেলের মতোই। তার মানে কি বিষয়টা হচ্ছে, এই বিনাইন টিউমার যখন ফর্ম করে, নিশ্চয়ই আমরা বুঝতেছি টিউমার ফর্ম করছে মানে নির্দিষ্ট জায়গায় স্ফীত হয়ে গেছে, ফুলে গেছে, সেল টিস্যুর সংখ্যা বেড়ে গেছে। তার মানে কি ওখানে অতিরিক্ত সেল আছে বলেই ওই জায়গাটা সোয়েল আপ হয়েছে, মাস বেড়ে গেছে, ভলিউম বেড়ে গেছে, এই জন্য তো টিউমার। কিন্তু তারপরেও সে তার একটা কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে। সেই নিয়ন্ত্রণগুলো আমরা একটু বলার চেষ্টা করি, আর এখানে বলার চেষ্টা করি। যেহেতু আমরা নিউট্রিশনে ছিলাম, তাহলে নিউট্রিশনে থেকে আমাদের বিনাইন টিউমারে মিউটেশনটা ঘটে খুব লিমিটেড নাম্বার। একটা পার্টিকুলার জিনের মিউটেশন হয়েছে বা দুটো জিনের মিউটেশন হয়েছে, কিন্তু এই জিনের মিউটেশনের ক্ষেত্রে একেবারে মেজর যে জেনেটিক যে আমাদের সিকুয়েন্স আছে, যেখানে মিউটেশন হলে ক্যান্সারের ঝুঁকি প্রচণ্ড বেড়ে যায়, হ্যাঁ, ওরকম গুরুত্বপূর্ণ জায়গাতে মিউটেশন হয় নাই। হ্যাঁ, এখন এটা একটু খুলে বলতে হবে। সেটা হচ্ছে, আমরা জানি যে আমরা যদি এটাকে একটা জিন ধরি, হ্যাঁ, যে এটা হচ্ছে একটা জিন, তো এই জিনের এটাকে আমরা বলছি স্ট্রাকচারাল জিন। আর তার আগে আপস্ট্রিমে আমাদের নির্দিষ্ট নন কোডিং সিকোয়েন্স থাকবে। আর আমরা জানি পার্টিকুলার কিছু ক্রোমোজোমে পার্টিকুলার আমাদের গার্ডিয়ান বা চেকপোস্ট বা গার্ডিয়ান জিন থাকে, যারা ওভারঅল সেলের ভিতরে কোথায় কোন সেলের প্রবলেম হচ্ছে, কোথায় জেনেটিক ম্যাটেরিয়াল অল্টারেশন হচ্ছে, এগুলো কারেকশন করে তার কাজ। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের পুলিশ জিন থাকে, গার্ডিয়ান জিন থাকে, যেগুলোকে আমরা বলি টিউমার সাপ্রেসর জিন, সিম্পলি বলে থাকি সাপ্রেসর জিন। ওকে, তাহলে ওই জিনগুলোতে যদি মিউটেশন হয়, তারপর আমি এখন আরেকটা সিকোয়েন্স এখানে অন্য একটা জিনের সিকোয়েন্স দিই, হ্যাঁ, যেটা বলছি যে এটা হলো আমাদের একটা সিকোয়েন্স, যেটাকে আমরা বলছি যে এটা হলো সাপ্রেসর জিন। হ্যাঁ, সাপ্রেসর জিন, এই সাপ্রেসর জিনটা কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমেই থাকে, বিষয়টা এরকম না। যেমন ক্রোমোজোম নাম্বার 17, 13, ক্রোমোজোম নাম্বার 5, এগুলোতে পার্টিকুলার সাপ্রেসর জিন থাকে। আমরা একটু উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। যেমন আমাদের TP53, সিম্পলি P53 বললে হবে, যেমন রেটিনোব্লাস্টোমা 1, হ্যাঁ, যেমন APC জিন। এছাড়া আমাদের BRCA1, BRCA2, হ্যাঁ, এরকম সাপ্রেসর জিন আছে। এদের কাজ হলো আমাদের বডিতে যখন জেনেটিক অল্টারেশন ঘটবে বা কোথাও অ্যাবনর্মাল সেল ডিভিশনের দিকে যাবে, অথবা ডিএনএ স্ট্রাকচারাল অল্টারেশন ঘটবে, তখন এরা ওই বাধা দেবে। আমাদের যে সেল সাইকেল আছে, সেল সাইকেল বিভিন্ন জায়গায় বাধা দিয়ে কোনোভাবেই যেন ফল্টি একটা প্রোটিনযুক্ত কোনো সেল তৈরি না হয়, এই জন্য এরা কাজ করে। এখন কথা হলো, এই জিনটাকে আমরা বলছি স্ট্রাকচারাল জিন। হ্যাঁ, এই স্ট্রাকচারাল জিন, এইখানে আমাদের প্রমোটার রিজন আছে বলছি, এছাড়া আমাদের সাইলেন্সার, এনহান্সার, হ্যাঁ, বিভিন্ন থাকে নিউক্লিওটাইড সিকোয়েন্স, যারা এই যে টার্গেট, যেটা স্ট্রাকচারাল জিন মানে আমরা বলতেছি যেটা হচ্ছে প্রোটিন, হ্যাঁ, প্রোটিন প্রডিউসিং জিন, অর্থাৎ যেটা প্রোটিন তৈরি করতে পারে। আমরা এটাকে বলতে পারি একবারে কোডিং সিকোয়েন্স। হ্যাঁ, আর এটা তো অবশ্যই নন কোডিং, আর এছাড়া আরও নন কোডিং ডিএনএ সিকোয়েন্স থাকতে পারে, যেটা আমরা ইন্ট্রন নামে জানি। যাই হোক, তাহলে এই যে বিষয়টা, এই স্ট্রাকচারাল জিন কিন্তু পার্টিকুলার প্রোটিন তৈরি করে।
এই জিনটা যদি মিউটেটেড হয়, ম্যাসিভ আকারে যদি মিউটেশন হয়, মাল্টিপল নাম্বারের মিউটেশন হয়, তাহলে এখান থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেই প্রোটিনটা হবে ফল্টি প্রোটিন, এবং দ্যাট প্রোটিন আমাদের ওই ক্যান্সার সেলের বা ওই যে অল্টার হয়েছে সেই সেলের বিভিন্ন ধরনের সিগন্যালিং পাথওয়েকে বাধাগ্রস্ত করবে। অ্যাপোপ্টোসিসকে বলবে তুমি থামো, আমাদের যে যে প্রোটিনগুলো তৈরি করবে সেগুলো ওই সেল থেকে বেরিয়ে ওই সেলের উপরে অটোক্লিন প্রক্রিয়ায় সে সেল গ্রোথ সিগন্যাল দিয়ে তাকে বলবে তুমি প্রোডাকশন বাড়াও, অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনের প্রোডাকশন বাড়াবে, এরকম ধরনের তারা ক্যারেক্টার শো করবে। তো এই যে এই জিনটা যদি এরকম ক্যারেক্টার শো করতে পারে, তাহলে নর্মাল অবস্থায় একে আমরা বলছিলাম যে প্রোটো অঙ্কোজিন, আর যখন সেটা এই ক্যান্সার কজিং জিন হয়ে গেল তখনই আমরা একে বলতেছি যে এটা হলো অনকোজিন। ওকে, তাহলে অঙ্কোজিনটা কি? অঙ্কোজিনটা হলো মূলত যেটা ক্যান্সার কজিং জিন, অর্থাৎ ওয়াইল্ড টাইপ যে আমাদের জিন থাকে এগুলোর ভিতরে যেগুলো সাসেপ্টেবল, যেগুলো ক্যান টার্ন ইনটু অঙ্কোজিন, তার নর্মাল অবস্থায় তাদেরকে আমরা বলি প্রোটো অঙ্কোজিন, এবং এগুলোতে যখন মিউটেশন হয় তখন মিউটেশন হয়ে মিউটেটেড যে ফর্মটা সেটাকে আমরা বলি তখন অঙ্কোজিন। ওকে, তাহলে এই ধরনের যে জিন অঙ্কোজিন, এটাই মূলত অঙ্কোজিন। কিন্তু আমরা যদি বলি যে এই যে প্রমোটার রিজিয়ন, প্রমোটার, অথবা যদি আমরা বলি যে এইগুলো আমরা যে সাপ্রেসর জিন বিভিন্ন ক্রোমোজোমে থাকে, এগুলোতে যদি মিউটেশন হয় তাহলেও কিন্তু আমরা এটাকে অঙ্কোজিন বলবো না। এখানে যদি মিউটেশন হয় সেটাকে অঙ্কোজিন বলবো না, এটা তো জিনই না, কারণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স যারা আমাদের স্ট্রাকচারাল জিনকে প্রমোট করবে অথবা এনহান্স করবে অথবা সাইলেন্স করবে, বিভিন্ন পার্ট আছে। তাহলে এইরা যদি মিউটেটেড হয়ে যায় এই জিনগুলা অর্থাৎ সাপ্রেসর জিনগুলা, তাহলে এই যে টিউমার সাপ্রেসিং অ্যাক্টিভিটি অর্থাৎ যে গার্ডিয়ানশিপ কন্ট্রোলিং ক্যাপাসিটি এটা কমে যাচ্ছে। তার মানে এই বেপরোয়াভাবে তখন এক্সপ্রেশন হতে থাকবে, তখন এই ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি করবে আর আমার বহুত প্রবলেম তৈরি করবে, সেগুলো আমরা আলাপ করতেছি। তার মানে ক্যান্সারের অন্যতম অন্যতম বিষয়টা হচ্ছে যে এই সাপ্রেসর জিন এফেক্টেড হয়ে যায়, দ্রুত মিউটেটেড হয়ে তখন এই ক্যান্সার ঘটাতে পারে, কারণ এটার উপরে কন্ট্রোল তখন চলে যায়। এই প্রমোটার যদি মিউটেটেড হয় তাহলে এটার এক্সপ্রেশন বেড়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে কমতে পারে। সব মিলিয়ে আমরা যেটা বলছি যে আমরা যখন বিনাইন টিউমারের কথা বলবো তখন আমরা বলবো যে এই স্ট্রাকচারাল জিনে মিউটেশন যদি হয় তাহলে নাম্বার অফ মিউটেশন একটা দুটো, মানে লিমিটেড মিউটেশন হয়। আরেকটা কি, নন কোডিং রিজিয়নে মিউটেশন হয়। দেখা গেল যে এই যে প্রমোটার রিজন আছে সেখানে ডিএনএটা আমাদের মিথাইলেটেড হয়েছে, আর আমাদের যে ডিএনএ গুলো পেঁচায় থাকে হিস্টোন প্রোটিনের সাথে, এই হিস্টোন প্রোটিনের যে অ্যাসিটাইলেশন হয়ে যে আমাদের ডিএনএ গুলো এক্সপ্রেস হতে হেল্প করে, ট্রান্সক্রাইব হতে, মানে ডিঅ্যাসাইলেটেড হয়ে যায়, ফলে কনডেন্স হয়ে যায়। তো এই যে এগুলোকে আমরা বলছি ইপিজেনেটিক চেঞ্জেস। অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়ালের কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে না, কিন্তু তার তার যে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো চেঞ্জ হচ্ছে, মিথাইল ডিএনএ মিথাইলেটেড হয়ে যাচ্ছে, হিস্টোন প্রোটিনগুলো অ্যাসিটাইলেটেড হচ্ছে বা ডিঅ্যাসিলেটেড হচ্ছে। আবার ছোট ছোট ডিএনএর অংশ এটা মাইক্রো আরএনএ তৈরি করছে, যে মাইক্রো আরএনএগুলো আমাদের বিভিন্ন ধরনের নর্মালি ফাংশন শো করে বিভিন্ন জিন এক্সপ্রেশনে, কন্ট্রোলে, রেগুলেশনে, কিন্তু যখন এটা ক্যান্সারের কন্ডিশন তৈরি করে তখন কিন্তু মাল্টিপল হচ্ছে মাইক্রো এমআরএনএ তৈরি করে যারা ক্যান্সারকে প্রমোট করে। তো আমরা মাল্টিপল ওয়েতে বিভিন্নভাবে এলোমেলোভাবে কথা না বলে এখন বলি যে আমাদের অঙ্কোজিন যদি থাকে সাধারণত আমরা ধরে নেব সেটা ম্যালিগন্যান্ট টিউমার। তার মানে এই নয় যে আমাদের বিনাইন টিউমারে অঙ্কোজিন থাকে না। বিনাইন টিউমারে অঙ্কোজিন থাকতে পারে,
কিন্তু এই অঙ্কোজিনটাকে কন্ট্রোল করার জন্য যে আমাদের আছে সাপ্রেসর জিন, এই সাপ্রেসর জিন ইনট্যাক্ট আছে, তাহলে একে কন্ট্রোল ইজিলি সে করতে পারবে। কিছুটা চেঞ্জ হচ্ছে, একে কন্ট্রোল করতেছে বিভিন্ন জায়গাতে, সেল ডিভিশনের জায়গায়, চেক পয়েন্টে, চেক পয়েন্ট 1, চেক পয়েন্ট 2, চেক পয়েন্ট 3, বিভিন্ন জায়গাতে এরা কাজ করছে, এদের প্রোটিনগুলো কাজ করছে যে এই জিনটাকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছে। তাহলে অনেক ক্ষেত্রে আমরা বলবো যে বিনাইন টিউমারে কিন্তু অঙ্কোজিন থাকে, ভেরি লিমিটেড, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে, মোস্টলি থাকে। তাহলে আমরা বলতেছি যে বিনাইন টিউমারে আমাদের মিউটেশন ইজ এ মাস্ট, সামটাইমস ইপিজেনেটিক চেঞ্জেস ক্যান অলসো কজ বিনাইন টিউমার। আবার বলছি যে বিনাইন টিউমারে অঙ্কোজিন থাকতে পারে, কিন্তু এই অঙ্কোজিনের রেগুলেশন টিউমার সাপ্রেসর যে জিন আছে তাদের হাতে কন্ট্রোলের মধ্যে থাকে, কারণ এই টিউমার সাপ্রেসর জিন মিউটেটেড হয় নাই, তার মানে তার কন্ট্রোলিং ক্যাপাসিটি আছে। আর প্রোমোটার সাইট এগুলো কিছুটা এপিজেনেটিক চেঞ্জ হয়, ফলে এই জিনটা যেটা স্ট্রাকচারাল জিন সেটা কিছুটা অ্যাবনর্মাল আচরণ করে। এই জন্য সুনিয়ন্ত্রিতভাবে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে এই জিনটা এক্সপ্রেস করে দিয়ে আমাদের নাম্বার অফ সেল ডিভিশন বাড়ে, ফলে মিউটেশন হয়, সরি কি বলে, টিউমার ফর্ম করে। এটাকে আমরা বলছি বিনাইন টিউমার। তাহলে বিনাইন টিউমারের আমরা যদি এখন ক্যারেক্টার বলি, তাহলে বিনাইন টিউমারের ক্যারেক্টারগুলো আমি একটু ভিন্নভাবে এখানে দেখাই। যে বিনাইন টিউমারে কি হলো, মিউটেশন থাকলো, হ্যাঁ, কিছু এক্সেপশন আমরা বলতেছি অঙ্কোজিন, হ্যাঁ অঙ্কোজিন থাকে, বাট প্রতিটা ক্ষেত্রে না। আমরা উদাহরণ দেবো একটু পরে। এরপরে আমরা যদি বলি যে এই বিনাইন টিউমারের কন্ট্রোল আছে সাপ্রেসর জিন, অর্থাৎ সাপ্রেসর জিনে, হ্যাঁ সাপ্রেসর জিন কি হয় না, মিউটেটেড হয় না, মিউটেটেড, নো মিউটেশন, হ্যাঁ সাপ্রেসর জিন মিউটেটেড হয় না। তারপরে কি, এই যে বিনাইন টিউমার যে সেলগুলো, এইগুলো কিন্তু একটা নর্মাল সেলের মতো আচরণ করে, তারা কি বলে ইমিউনো সিস্টেমকে সেইভাবে ডিস্টার্ব করে না, অর্থাৎ ইমিউনো সিস্টেম তার উপরে বেশি ইনভলভ হয় না, কারণ অনেকটাই স্বাভাবিক সেলের মতোই কাজ করে। এবং এই বিনাইন টিউমার যে মিউটেটেড হয় হালকা পাতলা বা একটা দুটা জেনেটিক অঙ্কোজেনিক ব্যাপার থাকে, সেগুলোর দ্বারাতে যে সেল প্রলিফারেশন হয় সেটা কন্ট্রোল, অর্থাৎ স্লো প্রসেসে হয়। ওকে, এখানে অ্যাপোপ্টোসিস মোটামুটি ইনট্যাক্ট নর্মালের মতো, কিছু ক্ষেত্রে পার্সিয়াল অ্যাপোপ্টোসিস করতে পারে, মানে অ্যাপোপ্টোসিস ভালো মতোই ঘটে এখানে, যখনই ফল্টি হবে তখন অ্যাপোপ্টোসিস দিয়ে তাকে সরাই দিবে, কিন্তু কিছুটা হ্যাম্পার হতে পারে অ্যাপোপ্টোসিস। ওকে, এরপরে যদি আমরা বলি অ্যাপোপ্টোসিস ছাড়া যে আর কি এর পার্থক্য তৈরি হতে পারে, তাহলে আমরা বলবো যে এই যে মাল্টিপল সেল যখন ডিভিশন হবে তখন অ্যাঞ্জিওজেনেসিস হয়, অর্থাৎ নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হয়। আর নতুন নতুন সেল তৈরি হচ্ছে, সেগুলো তো অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়া, সেল ডিভিশন হবে, ওই সেলগুলোকে তো খাবার পোষাতে হবে, তাহলে সেখানে ব্লাড ভেসেল ফর্ম করতে হবে। এইখানে ব্লাড ভেসেল ফর্মগুলো হয়, হ্যাঁ নর্মাল ওয়েতে, স্বাভাবিক কিছু সেল ডিভিশন হলো, অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়ায় ওখানে হলো। তাহলে এখানে অ্যাঞ্জিওজেনেসিস একটা বিষয় আমরা নিয়ে আসি। তাহলে পরে আছে অ্যাঞ্জিওজেনেসিস, আমরা ভিন্ন কালার দিয়ে লিখি। অ্যাঞ্জিওজেনেসিস মোটামুটি নর্মাল, অ্যাপোপ্টোসিস হ্যাঁ নর্মাল, হ্যাঁ পার্সিয়ালি এফেক্টেড হতে পারে। এরপরে আমরা বিনাইন টিউমারের ক্ষেত্রে যদি বলি যে আমাদের মেটাস্টাসিস,
এটা হয় না। আমরা যদি বলি ইনভেশন, হ্যাঁ, ইনভেশন মানে পার্শ্ববর্তী সেলকে আক্রমণ করা, এটাও হয় না। ইমিউনো সিস্টেমকে মানে ইনভলভ করা, এটাও ম্যাসিভলি হয় না। এগুলো হচ্ছে আমাদের বিনাইন টিউমারের ক্যারেক্টার। তাহলে বিনাইন টিউমার যে ফর্ম করে, এখানে অঙ্কোজিন থাকে, কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে। মিউটেশন ইজ এ মাস্ট, যে একটা ব্যতিক্রম এপিজেনেটিক বা হরমোনাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের দ্বারা। আর একটা বিষয় হচ্ছে যে সেলগুলো যখন ডিভিশন হবে, সেলগুলো, তো তাদের যে এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, সেখানে যে আমাদের কোলাজেন, ইলাস্টিন, বিভিন্ন ধরনের যে ক্যাডহেরিন, এই সমস্ত সাবস্টেন্সগুলো সাফিসিয়েন্ট ওয়েতে, অর্গানাইজড ওয়েতে থাকে, এবং এরা একটা ফাইব্রাস যে একটা ক্যাপসুল তৈরি করে, এরকম। তাহলে এটাকে আমরা বলছি ফাইব্রাস ক্যাপসুল, মানে একটা লেয়ার দিয়ে ঘেরা। তাহলে আমরা যদি এটাকে লেয়ার মনে করি লাল কালার দিয়ে, এর ভিতরে হচ্ছে, তার মানে একটা ক্যাপসুল দিয়ে ঘেরা আছে। এই ক্যাপসুলটা কি ফাইব্রাস ক্যাপসুল? এটা আসলে নাথিং বাট অর্গানাইজড এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, যেখানে কোলাজেন, ফাইব্রিন, ইলাস্টিন এগুলো অর্গানাইজ হতে থাকে, এবং তারা এই সেলগুলো এখান থেকে বেরোতে পারে না। আর এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সকে কাটার জন্য যে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ আছে, সিজার প্রোটিন, এগুলোর প্রোডাকশনটা কম থাকে, ফলে এদেরকে কাট অফ হয় না। তার মানে আমরা বললাম যে বিনাইন টিউমার হচ্ছে যে এই যে আমাদের সেলের ডিভিশনটাও সুনিয়ন্ত্রিত, এবং সেলগুলোর যে স্ট্রাকচার এটা অনেকটা নর্মালের মতো, এবং এদের যে নিউক্লিয়াস এবং যে জেনেটিক ম্যাটেরিয়াল এবং সাইটোপ্লাজমের যে রেশিও, এটা অলমোস্ট সিমিলার টু দ্য নর্মাল সেল। এটা একটা বড় ফ্যাক্টর। তাছাড়া এরা কাউকে আক্রমণ করে না। অ্যাপোপ্টোসিস স্বাভাবিকভাবে হয়, যখন অ্যাবনর্মাল কোনো সেল হবে তাকে ব্রেকডাউন করবে। এনজিওজেনেসিস যেটা হয় মাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে। এটা খুবই লিমিটেড। অঙ্কোজিনের বিষয়গুলো থাকতে পারে, তবে কিছু কিছু বিষয় আমরা একটু বলি। কিছু ক্ষেত্রে আমাদের অঙ্কোজিন নাই, এরকম যেমন হচ্ছে লিপোমা। এমনিতে আমরা জানি লাস্টে ওমা থাকলে টিউমার বোঝায়। তো লিপোমা মানে হচ্ছে লিপোসাইট, অর্থাৎ লিপিড সেল, এদের সংখ্যা একটু বেড়ে গিয়ে স্ফীত হয়ে বিনাইন টিউমার মতো আচরণ করছে। এখানে কোনো অঙ্কোজিন প্রেজেন্ট না, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের অঙ্কোজিন থাকতে পারে, যেমন BRAF, যেমন MEN1, GNAS, জিনাস, এগুলো কিন্তু এক ধরনের অঙ্কোজিন। এই অঙ্কোজিন যেমন জিনাস আমাদের পিটুইটারি অ্যাডেনোমা তৈরি করে, পিটুইটারি অ্যাডেনোমার জন্য রেসপন্সিবল, পিটুইটারি অ্যাডেনোমার সাথে জড়িত। অ্যাডেনোমা। BRAF যেটা, সেটা আমাদের যে মলস হয় স্কিনে কালো দাগের মতো, সেটা আঁচিলের মতো, সেটার জন্য বলতে। এছাড়া আছে HRAS, এরকম অনেকগুলো জিন আছে যে জিনগুলো আমাদের বিনাইন টিউমারের থাকে, কিন্তু সেগুলো এই যে একটা ফাইব্রাস ক্যাপসুলের ভিতরে সুনিয়ন্ত্রিতভাবে থাকে, যারা একেবারে ক্যান্সারাস ক্যারেক্টার শো করতে পারে না। এটা হচ্ছে আমাদের বিনাইন টিউমারের বিষয়। এখন আমরা ম্যালিগন্যান্ট টিউমারে যাই। ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে বলতে গেলে আমাদের একটু ভিন্নভাবে বলতে হবে। সেটা হচ্ছে বাসাতে বা কোথাও যদি গার্ডিয়ানদের ভূমিকা যদি নষ্ট হয়, তাহলে একটা ক্যান্সারাস কন্ডিশন তৈরি হবে।
গার্ডিয়ান প্রবলেম তৈরি করছে। তো সেক্ষেত্রে গার্ডিয়ান প্রবলেম তৈরি করে না গার্ডিয়ান প্রবলেম সলভ করতে পারে না, দুটো বিষয়। তাহলে প্রবলেম কে তৈরি করে? তাহলে বাসার ছেলেপিলে প্রবলেম তৈরি করে। তাহলে বাসার ছেলে মেয়েদের তো বাড়ির প্রধান আকর্ষণ। তাহলে আমাদের একটু আগে যেটা বলছিলাম যে এটা যদি হয় স্ট্রাকচারাল জিন, স্ট্রাকচারাল জিন, এবং এটা যদি মিউটেটেড হয় তাহলে এটাকে আমরা বলছি অঙ্কোজিন। ওকে, এখানে আমাদের প্রমোটার অনেক কিছু আছে, এনহ্যান্সার, সাইলেন্সার। তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্কোজেন। এই অঙ্কোজেন মানে মনে করলাম যে বাসার ইয়াং ছেলেগুলি তারা এখন ভুল করছে, তাহলে এ মিউটেটেড হয়ে গেছে। তাহলে এটা হলো মিউটেটেড। এবং অ্যাকচুয়ালি মাল্টিপল নাম্বার অফ মিউটেশন ঘটে ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে। এবং ম্যালিগন্যান্ট টিউমারকে যেহেতু আমরা ক্যান্সার বলি, সেহেতু এখানে খুবই স্বাভাবিক যে এটা হওয়ার কথা। এছাড়া প্রমোটার রিজিয়নে যেই মডিফিকেশান, এপিজেনেটিক মডিফিকেশান, সেখানে এটা হতে পারে। এরপরে আমাদের যে অঙ্কোজেনিক যে ক্যারেক্টারটা শো করবে, এখানে যেটা এটা গার্ডিয়ান, ওই গার্ডিয়ানের মাথা খারাপ করে ফেলবে। গার্ডিয়ান জিন, অর্থাৎ ওই যে একটু আগে বলছিলাম P53, রেটিনোব্লাস্টোমা 1, এপিসি, BRCA1, BRCA2, এই যে আমাদের গার্ডিয়ান জিনগুলা বা চেক পয়েন্ট জিনগুলা, এই সাপ্রেসর জিনগুলো যদি নিজেই মিউটেটেড হয়ে যায়, অর্থাৎ এদেরকে মিউটেটেড করে দেয় মিউটেশন, তাহলে মিউটেটেড সাপ্রেসর জিন তারা আর এই টিউমার্সকে সাপ্রেস করতে পারবে না। এই যে অঙ্কোজেনিক যে আমাদের যে এইটা তৈরি হয়েছে, এখন মানে ফ্রিলি সে প্রলিফারেশন হতে থাকবে আনকন্ট্রোল ওয়েতে। কারণ সে পার্টিকুলার প্রোটিন তৈরি করবে, এবং এই প্রোটিনগুলো দেখা গেল যে অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন। এই প্রোটিনগুলো দেখা গেল যে গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করছে, এবং তারা অটোক্রাইন, প্যারাক্রাইন প্রক্রিয়ায় তারা গ্রোথ বাড়াতে আসে। তাহলে এখন কি হবে? গার্ডিয়ানের মাথার সমস্যা, আমাদের ছেলেপিলের মাথার প্রবলেম, এটাও মিউটেটেড করে ফেলছে, এটাও মিউটেশন হয়ে ফেলছে। তার মানে দেখা যায় যে ম্যালিগনেন্ট টিউমারে বা ক্যান্সারে মোস্টলি আমরা দেখতে পাবো যে সাপ্রেসর জিন মিউটেটেড হয়েছে। সাপ্রেসর জিন তো সব ক্রোমোজোমে থাকে না। সাপ্রেসর জিন আমি বলছি যে সাপ্রেসর জিন যেমন P53 ক্রোমোজোম নম্বর 17-তে থাকে, তারপরে এপিসি হচ্ছে আমাদের 13 নম্বর, 5 নম্বর, এ ধরনের ক্রোমোজোমে থাকে। কিন্তু এরা টোটাল এন্টায়ার সেলের যে জিনোমিক কন্ডিশনটাকে মেনটেন করে। এখন দেখা গেল যে জিনটা যখন অঙ্কোজেনিক হয়েছে, তাহলে একে এক্সপ্রেস হতে বাধা দেওয়া বা যে কোনো ক্ষেত্রে এটা মানে আমাদের জি0 ফেজ থেকে G1 থেকে এস ফেজে যাওয়ার জন্য যে চেক পয়েন্ট, সেখানে কাজ করবে। এস ফেজের একটা প্রুফ রিডিং হবে, এরপরে সেটা G2+M ফেজ এই জায়গায় কাজ করবে। মাইটোটিক ফেজের সেখানে যে আমাদের যে অ্যাসেম্বলিং হবে সেখানে কাজ করবে। এই কাজগুলো আর করতে পারে না। অর্থাৎ যে আমাদের সাইকেল ইন্ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ আছে, এদের অ্যাসেম্বলিং হয়ে যেই প্রক্রিয়ায় এরা কন্ট্রোলটা নেয় সেটা হারিয়ে ফেলে, কারণ এ মিউটেটেড হয়ে গেছে। তাহলে দেখা যায় ম্যালিগনেন্ট টিউমারে অধিকাংশ ক্ষেত্রে মোর দেন 50% ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমাদের সাপ্রেসর জিন মিউটেশন মিউটেশন হয়েছে। আর অঙ্কোজিন তো ফর্ম করবেই, অর্থাৎ স্ট্রাকচারাল জিন যখন মিউটেটেড হয়ে অ্যাবনর্মাল ক্যারেক্টার শো করে, অ্যাবনর্মাল প্রোটিন তৈরি করে, অল্টার্ড হয়ে যায়, তখনই তাকে আমরা বলি অঙ্কোজেন। এই অঙ্কোজেনটাই আমাদের ক্যান্সারের জন্য মেনলি রেসপন্সিবল হচ্ছে। তার মানে সে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করবে, আমি বলেছি, গ্রোথ ফ্যাক্টর, আর বললাম অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন। তাহলে এরা আমাদের অ্যাপোপ্টোসিসে বাধা দেবে, কারণ ফল্টি ডিএনএ তৈরি করে সেলটা ডিভিশনে যাওয়ার আগে তাকে সুইসাইডাল অ্যাটাক করে মেরে ফেলবে, কিন্তু ওটা বন্ধ করে দিচ্ছে। আবার সে কি করছে, ওই সেলের ভিতর থেকে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়ে বাইরে বের হয়ে তার সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভ করে দিচ্ছে অটোক্রাইন প্রক্রিয়া। তাহলে এই ধরনের ফ্যাক্টর প্রোডাকশন বাড়াতে থাকে। তাহলে মাল্টিপল ফল্টি প্রোটিন যেহেতু মাল্টিপল প্রবলেম তৈরি করে। আর কি করে এরা? এর পরবর্তীতে আমাদের যে সেলগুলো ডিভিশন হচ্ছে,
এই সেলগুলোর যেটা আমাদের যেটা করছে, এই যে বাইরে আমাদের বলছিলাম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের যে ক্যাডহেরিন, ইলাস্টিন, কোলাজেন এগুলো থাকে। আর এদেরকে ব্যালেন্স করার জন্য আমাদের থাকে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ। এই ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ এটার প্রোডাকশন হাই করে দেয়। ফলে এরা এই বাউন্ডারিগুলোকে বা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সগুলোকে একেবারে মানে কেসির মতো করে, হ্যাঁ, কাট করে ছড়াই দেয়। তখন কি হয়, এরা এই যে ক্যান্সার সেলগুলো এরা আশেপাশের সেলে আক্রমণ করে, ইনভেশন আক্রমণ করে, বিভিন্ন জেনেটিক ম্যাটেরিয়াল আবার পাস করে, আমাদের এক্সোজোম ফর্ম করে ভাস্কুলার লেভেলে পাশের সেলে পাস করে দেয়। এভাবে তারা ধীরে ধীরে পাশের সেলকে অ্যাটাক করতে থাকে। তাহলে এখানে আমাদের যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটাকে ব্রেকডাউন করে দিচ্ছে, বেসমেন্ট যে ছিল বেসমেন্টটাকে ড্যামেজ করে দিচ্ছে, দিয়ে আশপাশের সেলে অ্যাটাক করছে। এই অ্যাটাকটাকে আমরা বলছিলাম যে ইনভেশন। হ্যাঁ, ইনভেশন, ইনভ্যাসিভনেস, ইনভেড মানে আক্রমণ করে আমরা জানি। এছাড়া এখন যদি এটা এভাবে করতে থাকে তাহলে এর আশেপাশে আমাদের যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলকে রাপচার করবে, লিম্ফ্যাটিক সিস্টেমকে ফিউজ করবে, দিয়ে এরা ব্লাডে ঢুকে যাবে। হ্যাঁ, এরা লিম্ফ্যাটিক সিস্টেম চলে যাবে, তারপরে চলে গেল মানে একদম বডিতে চলে গেল, বডিতে। এইগুলোকে আমরা বলছি মেটাস্ট্যাসিস, মানে ছড়াই গেল। হ্যাঁ, আর এখানেকার গ্রোথটা এত অ্যাবনর্মাল হতে হবে কারণ সাপ্রেসর জিন মিউটেটেড হয়ে গেছে, আমাদের এই জিনে মাল্টিপল মিউটেশন হয়ে মাল্টিপল পল্টিপ্রোটিন তৈরি করছে, যারা আনকন্ট্রোল সেল ডিভিশন করছে, যেটা আউট অফ কন্ট্রোলের বাইরে। হ্যাঁ, ফলে আমাদের এখানে প্রচুর পরিমাণে যে ব্লাড ভেসেল আছে এই ব্লাড ভেসেলকে যে ফ্যাক্টর তৈরি হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল রিলিজিং গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, গ্রোথ ফ্যাক্টর এছাড়া আমাদের যে ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর আছে, ইজিএফআর, হ্যাঁ, সেটারও প্রোডাকশন বাড়ায়। দিয়ে এরা দেখা যাচ্ছে যে এনজিওজেনেসিস করতেছে, হ্যাঁ, এরা প্রোডাকশন বাড়াচ্ছে, ওভারঅল একটা বিজিকিতি অবস্থা তৈরি করে ফেলছে। এবং এই যে সেলগুলো এত দ্রুত ডেভেলপ হয়, এত দ্রুত ডিভিশন হয়, যেন এটা পরবর্তীতে ডিফারেন্সিয়েশন প্রপারলি হতে পারছে না, আবার মাল্টিপ্লিকেশন হচ্ছে। তার মানে গাদাগাদি ঠেসাঠেসি করে এক জায়গায় মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং তারা আশেপাশে সেল টিস্যুকে অ্যাটাক করছে এবং তারা পরবর্তীতে ব্লাড ভেসেল লিম্ফ্যাটিকের মাধ্যমে বডির অন্য জায়গায় চলে যাচ্ছে এবং ব্লাড ভেসেলে যাওয়ার পরে ব্লাড ভেসেলের গায়ে লেগে যাচ্ছে এবং তাকে ফিউজ করে ওখান থেকে বের হয়ে আবার আরেক জায়গায় গিয়ে অ্যাডহার হচ্ছে এবং সেখানে তারা আবার একইভাবে বংশবৃদ্ধি করা শুরু করছে। তো এই বিষয়ে আরেকটা বিষয় কি হলো যে এই যখন ঘটনা যখন চলতে থাকে তখন কিন্তু আমাদের মাল্টিপল নাম্বার অফ মাইক্রো এমআরএনএ তৈরি হয়। মাইক্রো এমআরএনএ সাধারণত এমআরএনএ এর সাথে বাইন্ড করে থাকে সাপ্রেশনে, কিন্তু যখন মাল্টিপল এমআরএনএ তৈরি হয় তখন এরা বিভিন্নভাবে আমাদের ক্যান্সারকে প্রমোট করে। এছাড়া আমরা যদি বলি যে আমাদের ডিএসএলেশন করে আমাদের ইগুলোকে ডিএনএর যে কনডেনসেশন এটাকে কমায় দিয়ে এক্সপ্রেশনটাকে বাড়াচ্ছে। হ্যাঁ, মিথাইলেশনটাকে হাইপার মিথাইলেশন করছে, ইপিজেনেটিক চেঞ্জেসটা প্রচুর পরিমাণে হাইপার অ্যাক্টিভ করে দিচ্ছে। অর্থাৎ আমরা যে কথাটা আগেই বলছিলাম যে অঙ্কোজিন মানে হলো গেইন অফ ফাংশন অফ এ জিন। হ্যাঁ, কোনোভাবেই সে অলিক একটা ক্ষমতা পেয়ে যাচ্ছে, ক্ষমতা বেড়ে যাওয়া। হ্যাঁ, যেমন আমরা মাইক্রো আরএনএর কথা বলছিলাম, সেটাও কিন্তু একটা অঙ্কোজিন। হ্যাঁ, বা ওই যে এমআরএনএ যেই ডিএনএ সিকোয়েন্স থেকে তৈরি হচ্ছে সেটা অঙ্কোজিন, কিন্তু মূলত অঙ্কোজিন বলতে স্ট্রাকচারাল মিউটেটেড জিনটাকে অঙ্কোজিন বলা হয়। হ্যাঁ, তো এই যে মাল্টিফ্যাক্টোরিয়াল প্রবলেম তৈরি করছে, এই জন্য এটা আমাদের মনোক্লোনাল ওয়েতে ডিভিশন হচ্ছে, একই থেকে প্রলিফারেশন হচ্ছে, কিন্তু এটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা ডিজিজ। হ্যাঁ, বা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা কন্ডিশন। এখানে কিন্তু আমাদের যে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ বলছিলাম এটা এক্সেসিভলি প্রচুর তৈরি হচ্ছে এবং এই যে আমাদের যে মেমব্রেনের বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সগুলোকে কেটে আলাদা করে দিচ্ছে। হ্যাঁ,
এইটা একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে আমাদের যে ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে। হ্যাঁ, তো এরকমভাবে এই যে কারা, কারা এগুলা করতেছে? তাহলে এই যে জিন, যেটা অঙ্কোজিন, এই অঙ্কোজিনের নাম্বার বা নাম্বার অফ অঙ্কোজিন পার্টিকুলার ক্যান্সারের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ? অনেক ধরনের অঙ্কোজিন আছে। হ্যাঁ? আমাদের KRAS আছে, অর্থাৎ র্যাস যে জিন, সেটার সাথে KRAS আছে, আমাদের HRAS আছে, আমাদের EGFR আছে। EGFR আমরা বুঝতেছি যে এপিডার্মাল যে গ্রোথ ফ্যাক্টর, হ্যাঁ, রিসেপ্টর, এই রিসেপ্টর তৈরির জন্য যে জিনটা, হ্যাঁ, এছাড়া আমরা যদি বলি HER2 জিন, হ্যাঁ, এছাড়া আছে MYC জিন, হ্যাঁ, এরকম। তারপরে আমরা যদি নাসের কথা বলি, হ্যাঁ, এই ধরনের জিনগুলো, বিভিন্ন রকম জিন বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে এগুলোর জড়িত। যেমন HER2 আমরা বলছি ব্রেস্ট ক্যান্সার, KRAS, হ্যাঁ, এটা আমাদের লাং ক্যান্সার, এরকম যদিও এক একটা ক্যান্সার এক এক সাথে জড়িত, কিন্তু মাল্টিপল মার্কার হিসাবে কাজ করে। সো এই যে জিনগুলো কিন্তু একেবারে বলছি এগুলো অঙ্কোজিন। অঙ্কোজিন মানে ক্যান্সার কজিং জিন। এই অঙ্কোজেনিক ব্যাপারগুলো ম্যালিগন্যান্ট টিউমারের সাথে খুব জড়িত। তাহলে ম্যালিগন্যান্ট টিউমারটার বেসিক বিষয়টা হচ্ছে যে এখানে মাল্টিপল নাম্বার অফ মিউটেশন হয় এবং এখানে এক্সেস অ্যামাউন্ট অফ অঙ্কোজিনের ইনভলভমেন্ট থাকে। এইখানে যে গার্ডিয়ান জিন বা পুলিশ জিন বা চেক পয়েন্টের যে জিন, যেটাকে আমরা সাপ্রেসর, টিউমার সাপ্রেসর জিন বলতেছি, এরাইকে মিউটেটেড করে ফেলা, এরা মিউটেটেড হয়ে যায়। এবং প্রোমোটার রিজিয়ন, সাইলেন্সার রিজিয়ন বা এনহ্যান্সার রিজিয়ন, এইগুলাতে মিউটেটেড হয়ে বা এপিজেনেটিক চেঞ্জ হয়ে ওভারঅল আমাদের জেনেটিক এক্সপ্রেশনকে বাড়িয়ে দিয়ে মাল্টিপল নাম্বার অফ গ্রোথ বাড়িয়ে দিচ্ছে, দিয়ে লোকাল জায়গাকে প্রোডাকশন বাড়িয়ে দিয়ে আশেপাশেকে আক্রমণ করছে এবং সেটা পরবর্তীতে আবার ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কন্ডিশন ঘটনাগুলো কিন্তু আমাদের ম্যালিগন্যান্ট টিউমারে এক্সেসিভলি হয়। এখানে অ্যাপোপ্টোসিস যে ঘটনাটা, অ্যাপোপ্টোসিস কিন্তু এখানে অসহায়ের মতো থাকে, কারণ অ্যান্টি অ্যাপোপ্টোটিকের প্রোডাকশন প্রচুর বাড়িয়ে দেয়। তাহলে এটা একটা ব্যাপার। এখানে টেলোমেরেজ অ্যাক্টিভিটি, টেলোমেরেজ অ্যাক্টিভিটি আমরা জানি যে টেলোমেরেজ অ্যাক্টিভিটি এখানে এক্সেসিভলি হাই হয়। হ্যাঁ, টেলোমেয়ার বাড়তে থাকে। আমরা জানি যে একবার সেল ডিভিশন হলে টেলোমেয়ার ছোট হয়, হুম, কিন্তু টেলোমেয়ার এখানে বাড়ে। তাহলে ম্যালিগন্যান্ট টিউমারে আমাদের টেলোমেয়ার বাড়তে থাকে, তার মানে এই সেলগুলো কিন্তু ইমমর্টাল, এই সেলগুলো মরতে চায় না। কারণ আমরা নর্মালি জানি একটা সেল মোটামুটি 50 টাইমস সেল ডিভিশন করতে পারে, কারণ টেলোমিয়ার ছোট হতে থাকে। এরপরে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অফ টেলোমিয়ার নিউক্লিওটাইড সিকোয়েন্স যখন এর নিচে চলে আসে, তখন আর সেল ডিভিশনে অংশগ্রহণ করতে পারে না। অ্যারাউন্ড 3000 আমাদের বেস পেয়ার, তার আগ পর্যন্ত প্রতিটা সেল ডিভিশনে ছোট হতে থাকে। তো দেখা গেল যে আমাদের এই ক্যান্সার সেলে, অর্থাৎ ম্যালিগন্যান্ট টিউমারে, আমাদের এই টেলোমিয়ার অ্যাক্টিভিটি বাড়তে থাকে, অর্থাৎ টেলোমিয়ার ইনক্রিজ করতে থাকে। এটা আরেকটা ইস্যুস। হ্যাঁ, এছাড়া এখানে আমাদের বিভিন্ন ধরনের যে মিউটেশন বললাম, মিউটেশনের ক্ষেত্রে আমাদের ট্রান্সলোকেশন, জিন জাম্পিং থেকে শুরু করে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে। তার মানে একটা বুঝতেছি যে একটা অন্যের কাছে আমি নিজে, আমার একটা জায়গা দখল হয়ে গেছে, ওর মতো যেভাবে চালাচ্ছে সেরকম। হ্যাঁ, তো এই বিষয়টাই হচ্ছে আমাদের মানে ম্যালিগন্যান্ট টিউমার। ওকে, সো বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমারটাকে আমরা মাল্টিপল ওয়েতে যদি চিন্তা করি, তাহলে আমরা এটাকে ক্যাপচার করতে পারবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি কী ঘটছে। আর এখান থেকেই কিন্তু আমরা রুট কজ অফ এই যে এইটা ক্যান্সার বিষয়টা বুঝে পেতে পারবো। তার মানে হোয়ার দের ইজ এ ক্যান্সার, দেয়ার মিউটেশন ইজ এ মাস্ট, অ্যান্ড অঙ্কোজেনিক ক্যারেক্টারিস্টিক্স ইনভলভমেন্ট ইজ এ মাস্ট। হ্যাঁ, আর অধিকাংশ ক্ষেত্রে আমরা ধরবো যে আমাদের যে সাপ্রেসর জিন তা মিউটেটেড হয়, তার কন্ট্রোলিং ক্যাপাসিটি চলে যায়। আর স্ট্রাকচারাল যেটা জিন, যেটা মিউটেটেড স্ট্রাকচারাল জিন, যেটা অঙ্কোজিন, এটার প্রোডাকশন অত্যাধিক হারে বেড়ে যায়। তো এই বিষয়গুলোকে নিয়েই আমরা বলছি এটা ম্যালিগন্যান্ট। আর বিনাইনটা হচ্ছে যে মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মিউটেশনের ফলে
সেই মিউটেশনগুলো দেখা যাচ্ছে নন কোডিং রিজিয়ন হয়েছে, হ্যাঁ, অথবা দেখা গেল যে সাইলেন্ট মিউটেশন হয়েছে, অথবা দেখা গেল যে আমাদের কি বলে প্রমোটার রিজিয়নে বা সাইলেন্সার রিজিয়নে বা যে এনহান্সার রিজিয়নে কিছু ইপিজেনেটিক চেঞ্জ হয়েছে, অথবা পার্টিকুলার কিছু অল্প সংখ্যক মিউটেশন হয়েছে, যে কারণে এরা proliferate করে আশেপাশে আক্রমণ করতে পারে না এবং আশেপাশে ছড়াতে পারে না। এবং আমরা জানি যে তাদের চারিপাশে যে ফাইব্রাস যে আমাদের এনভেলপ বা ফাইব্রাস ক্যাপসুল যে আবরণ থাকে, এইটা অক্ষত থাকে বলেই এটা হয় না। আর আমাদের ম্যালিগন্যান্ট টিউমারে এটা অক্ষত থাকে না, যে কারণে এটা ধীরে ধীরে ছড়াতে শুরু করে। তো বিষয় হচ্ছে, মেইন কথা হলো নো মিউটেশন নো ক্যান্সার। আর মিউটেশন হলেই যে ক্যান্সার হবে বিষয় না। আমাদের ইমিউনো সিস্টেম আছে, আমাদের ইমিউনো সিস্টেমকে তাদেরকে এনকাপ করবে। কিন্তু এখানে একটা বিষয় আমি ভুলে যাচ্ছিলাম, সেটা বলে ফেলি, যে ম্যালিগন্যান্ট টিউমারে আমাদের যে ইমিউনোলজিক্যাল সাবস্ট্যান্স, বিশেষ করে টি সেল, আমাদের যে সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল, এরা যে আসে ন্যাচারাল কিলার সেল, এরা কিন্তু এখানে অসহায়ের মতো আচরণ করে। কারণ ক্যান্সার সেলের সারফেসে যে অ্যান্টিজেনিক এক্সপ্রেশন, যেটা আমাদের টি সেলস, বিশেষ করে সাইটোটক্সিক টি সেলস সেটাকে রিকগনাইজ করবে, হ্যাঁ, সেটা করতে পারে না। কারণ এই সেলগুলো তার অ্যান্টিজেনিক এক্সপ্রেশন কমিয়ে দেয়। আমাদের যে আমরা জানি যে MHC যে 1 এর মাধ্যমে যে আইডেন্টিফিকেশনটা হয় সেগুলোতে বাধা দেয়। এছাড়া বিভিন্ন ধরনের LD1 বিভিন্ন প্রোটিন আছে যারা পরবর্তীতে আমাদের টিআরএনএর যে এক্সপ্রেশনে বাধা দেয়। ওভারঅল দেখা যায় যে এরা যে কোনোভাবে হোক ইমিউনো সিস্টেমকে বাইপাস করা বা ইমিউনো সিস্টেমকে হাইজ্যাক করে ফেলে। তাহলে একদিকে ইমিউনো সিস্টেমকে ফাঁকি দিচ্ছে, অন্যদিকে সে আনকন্ট্রোল সেল ডিভিশন করে আশেপাশের সেল টিস্যুকে আক্রমণ করছে, এবং সেখানে অ্যাপোপ্টোসিস হতে দিচ্ছে না। এখানে অ্যাঞ্জিওজেনেসিস প্রচণ্ড আকারে বেড়ে গেছে। আমাদের আশেপাশের যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের যে কন্ডিশনাল একটা নর্মাল কন্ডিশন ছিল, সেটাকে ভেঙে ফেলেছে, দিয়ে মনে করা যায় যে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে ফেলেছে। দিস ইজ দ্য malignant tumor. Okay, and malignant tumor you can consider as a cancer. So this is all about malignant tumor and benign tumor.